আজকে আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো ২২শে জানুয়ারি ২০২৬ তারিখের। আর এগুলো সব একসাথে পড়লে মানে প্রযুক্তি বিশ্ব নিয়ে বেশ মজার একটা ছবি কিন্তু সামনে আসে। চলুন এই পুরো বিষয়টার গভীরে যাওয়া যাক। আমার তো মনে হচ্ছে আলোচনার শুরুটা এআই যুদ্ধ দিয়েই করা উচিত। অবশ্যই, ওটাই এখন সবচেয়ে গরম খবর। আমার হাতে থাকা রিপোর্টগুলো দেখে যা মনে হচ্ছে, জেমিনি আর চ্যাট জিপিটির লড়াইটা এখন আর শুধু কোম্পানি বা পণ্যের মধ্যে নেই। না না, এটা প্রায় ব্যক্তিগত পর্যায়ে চলে গেছে। ডেভেলপার থেকে শুরু করে ছাত্রছাত্রী সবাই যেন দুটো দলে ভাগ হয়ে যাচ্ছে। ব্যাপারটা আসলেই খুব অদ্ভুত দিকে মোড় নিচ্ছে। ঠিক তাই। আর এখানে সবচেয়ে আকর্ষণীয় দিকটা হলো এটার শুধু গুগল বনাম ওপেন এআই এর লড়াই নেই। ও আচ্ছা, মেটাও তাদের লামা মডেল দিয়ে এই মাঠে টিকে থাকার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে। তার মানে লড়াইটা এখন তিনমুখী। বলা যেতে পারে ব্যাপারটা এখন এমন দাঁড়িয়েছে যে কে কত দ্রুত আরও শক্তিশালী, আরও বুদ্ধিমান একটা সিস্টেম তৈরি করতে পারে। এটা শুধু সেরা চ্যাটবট বানানোর প্রতিযোগিতা না। না, এটা তার চেয়েও বড় কিছু। একদম। এটা হলো ভবিষ্যতের ডিজিটাল জগতের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সেই আধিপত্যের লড়াই। তাই তো এত টাকা, এত মেধা এখানে ঢালা হচ্ছে। আর এই লড়াইয়ের কারণেই হয়তো আমরা সাধারণ ব্যবহারকারীরা কিছু অপ্রত্যাশিত সুবিধা পেয়ে যাচ্ছি। যেমন গুগলের সিইও সুন্দর পিচাই নিজেই তো এক্সে পোস্ট করে জানিয়েছেন। হ্যাঁ, আমি দেখেছি পোস্টটা। যে তারা এখন বিশ্বজুড়ে সব ছাত্রছাত্রীদের জন্য জেমিনির উন্নত সংস্করণটা একদম বিনামূল্যে দিচ্ছেন। এটা তো বিশাল বড় একটা খবর। অবশ্যই বড় খবর, কিন্তু এর পেছনের কৌশলটা যদি আমরা একটু ভাবি তাহলে বিষয়টা আরও ইন্টারেস্টিং হয়ে যায়। এটা শুধু ছাত্রছাত্রীদের সাহায্য করার জন্য একটা উদার পদক্ষেপ নয়। এর পেছনে আরও কিছু আছে। এর মাধ্যমে গুগল ভবিষ্যতের পেশাজীবীদের একটা পুরো প্রজন্মকে তাদের ইকোসিস্টেমের মধ্যে নিয়ে আসছে। ও আচ্ছা আচ্ছা। ভাবুন, একজন ছাত্র বা ছাত্রী যদি তার বিশ্ববিদ্যালয় জীবনের ৪-৫ বছর ধরে অ্যাসাইনমেন্ট, রিসার্চ বা কোডিংয়ের জন্য জেমিনি ব্যবহার করে অভ্যস্ত হয়ে যায়, তাহলে তো সে কর্মজীবনে ঢুকেও ওটাই ব্যবহার করতে চাইবে। স্বাভাবিকভাবেই, কারণ ওটাতেই সে সবচেয়ে বেশি স্বচ্ছন্দ। এটা অনেকটা ছোটবেলায় কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের কলম দিয়ে লেখা শুরু করলে যেমন বড় হয়েও সেই কলমটাই ভালো লাগে, সেরকম একটা ব্যাপার। ঠিক ধরেছেন। এটা শুধু স্বাচ্ছন্দ্যের বিষয় না, এটা একটা অভ্যাস তৈরি করে দেওয়া। আর সেই সাথে গুগল তার এআই মডেলকে আরও উন্নত করার জন্য কোটি কোটি ছাত্রছাত্রীর কাছ থেকে একদম নিখুঁত ট্রেনিং ডেটা পাচ্ছে। ও, এটাও তো একটা বড় দিক। অবশ্যই। তারা দেখছে ছাত্রছাত্রীরা কোন ধরনের প্রশ্ন করছে, কি ধরনের সমস্যার সমাধান খুঁজছে। এই ডেটা অমূল্য। তার মানে এটা একই সাথে ভবিষ্যৎ ব্যবহারকারী নিশ্চিত করা এবং বর্তমান পণ্যকে আরও শক্তিশালী করার একটা অসাধারণ কৌশল। একদম। তার মানে একদিকে তারা আমাদের হাতে দারুণ সব টুল তুলে দিচ্ছে, হ্যাঁ, অন্যদিকে সেই টুল ব্যবহার করার মাধ্যমে আমরাই তাদের সিস্টেমকে আরও বুদ্ধিমান করে তুলছি, একটা অদ্ভুত চক্রের মতো। কিন্তু এই যে আমরা গুগলের মতো হাতে গোনা কয়েকটা কোম্পানির উপর পুরোপুরি নির্ভর করে ফেলছি, এর উল্টো দিকটাও তো আছে। অবশ্যই আছে। এবং সেই উল্টো দিকের একটা বড় ধাক্কার খবরও কিন্তু আজকের সূত্রগুলোতে আছে। আপনি নিশ্চয়ই মাইক্রোসফট 365 বিভ্রাটের কথা বলছেন। একদম। আজকের একটা রিপোর্ট বলছে বিশ্বজুড়ে মাইক্রোসফট 365 সেবা বেশ কয়েক ঘন্টার জন্য বন্ধ ছিল। হ্যাঁ, এটা একটা বড় ঘটনা ছিল। আর তার ফলে যা ঘটেছে তাকে ছোটখাটো বিপর্যয় বলা চলে। ভাবা যায় হঠাৎ করে একটা দেশের প্রায় সব অফিস আদালতের কাজ থেমে গেছে। কি ভয়াবহ অবস্থা! মানুষ ইমেল পাঠাতে পারছে না, টিমসে মিটিং করতে পারছে না, ক্লাউডে রাখা জরুরি ফাইল খুলতে পারছে না, চারদিকে একটা হুল্লোস্থুল পড়ে গিয়েছিল। এই ঘটনাটা আমাদের একটা খুব জরুরি বিষয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। কি সেটা? যেটাকে প্রযুক্তির ভাষায় বলে সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার বা একক ব্যর্থতার কেন্দ্র। আচ্ছা। আমরা আমাদের কাজের জন্য, যোগাযোগের জন্য, এমনকি বিনোদনের জন্য নাস্তক অল্প কিছু কোম্পানির ওপর নির্ভরশীল হয়ে গেছি যে তাদের একটা সিস্টেম বসে গেলে আমাদের সব অচল। ঠিক তাই, আমাদের পুরো ডিজিটাল জীবনটাই অচল হয়ে পড়ে। এটা আমাদের ডিজিটাল অবকাঠামোর একটা বিশাল দুর্বলতা। আর শুধু তো কাজ বন্ধ হওয়া নয়, এর একটা নিরাপত্তার ঝুঁকিও তো বিশাল। বটেই। যেমনটা আপনি বললেন, যদি এটা কোনো সাধারণ কারিগরি ত্রুটি না হয়ে একটা বড় ধরনের সাইবার হামলা হতো, তাহলে কি হতো? তাহলে তো কোটি কোটি মানুষের ব্যক্তিগত আর প্রাতিষ্ঠানিক তথ্য মুহূর্তের মধ্যে বেহাত হয়ে যেতে পারত। ভাবা যায় না।
আর ঠিক এখানেই ডিজিটাল সার্বভৌমত্বের প্রশ্নটা চলে আসে। একটা দেশ যখন তার সরকারি কাজ ব্যাংকিং, স্বাস্থ্যসেবার মতো জরুরি পরিষেবাগুলোর জন্য পুরোপুরি বিদেশি কোম্পানির ক্লাউড সার্ভিসের ওপর নির্ভর করে, তখন তার ঝুঁকি কতটা? ঝুঁকি তো অসম্ভব। মাইক্রোসফটের এই বিভ্রাট আমাদের সবার জন্য একটা সতর্ক বার্তা। আমাদের কাজকে সহজ করার জন্য এই কেন্দ্রীভূত ব্যবস্থাগুলো দারুণ, কিন্তু এর উপর অন্ধভাবে নির্ভর করাটা বুদ্ধিমানের কাজ নয়। একদমই নয়। এই যে কেন্দ্রীভূত ব্যবস্থার ঝুঁকি, এটা তো শুধু মাইক্রোসফটের ক্ষেত্রে না, সব বড় কোম্পানির ক্ষেত্রেই সত্যি। অবশ্যই। কিন্তু এর বিপরীতে কি কিছু করার আছে, বিশেষ করে আমাদের দেশের মতো জায়গায়? আমার হাতে থাকা একটা সূত্র কিন্তু বলছে সেই চেষ্টাও হয়তো চলছে, যদিও খুব ছোট পরিসরে। আপনি সম্ভবত বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা বা টিসিএস-এর খবরটার কথা বলছেন। হ্যাঁ, যেখানে সরকারের একজন বিশেষ সহকারী টঙ্গীর কারখানা পরিদর্শনে গিয়েছেন। হ্যাঁ, ঠিক তাই। খবরটা খুব সাদামাটা, কে গিয়েছেন, কোথায় গিয়েছেন এটুকুই বলা আছে। কিন্তু কিন্তু বৈশ্বিক প্রেক্ষাপটে দেখলে এর একটা অন্য মানে খুঁজে পাওয়া যায়। ঠিক। একদিকে গুগল, মাইক্রোসফটের মতো দানবীয় প্রতিষ্ঠান, আর অন্যদিকে টেসিসের মতো একটা দেশীয় সরকারি সংস্থা। এই পরিদর্শন কি শুধুই রুটিন কাজ, নাকি এর পেছনে অন্য কোনো ভাবনা আছে? দেখুন, এই ধরনের পরিদর্শন বেশিরভাগ সময়ই লোক দেখানো হয়। এটা আমরা আগেও অনেকবার দেখেছি। তা ঠিক। কিন্তু যদি আমরা একটু ভিন্নভাবে ভাবি, যদি ধরে নিই এর পেছনে সত্যিকারের কোনো পরিকল্পনা আছে, তাহলে সেটা কি হতে পারে? কি হতে পারে? টেসিস তো আর আইফোন বা স্যামসাংয়ের সাথে প্রতিযোগিতা করতে পারবে না, সেটা অবাস্তব। না, সেটা সম্ভব না। কিন্তু রাষ্ট্র চাইলে একটা ভিন্ন খেলা খেলতে পারে। কি রকম খেলা? পলিসি বা নীতির খেলা। ধরুন, সরকার একটা আইন করল যে এখন থেকে বাংলাদেশের সমস্ত সরকারি দপ্তর, মন্ত্রণালয় এবং আধা সরকারি প্রতিষ্ঠানে যত আইপি ফোন, নেটওয়ার্কিং সুইচ বা অন্যান্য টেলিকম সরঞ্জাম কেনা হবে, তার পুরোটাই টেসিস থেকে কিনতে হবে। হ্যাঁ, বিদেশি কোনো পণ্য কেনা যাবে না। তখন কি হবে? তখন তো টেসিস রাতারাতি একটা বিশাল নিশ্চিত বাজার পেয়ে যাবে। তাদের আর বাইরে পণ্য বিক্রির জন্য প্রতিযোগিতা করতে হবে না। এক্স্যাক্টলি, এটাই হলো আসল বিষয়। এটাকে বলে প্রেফারেন্সিয়াল প্রকিউরমেন্ট বা অগ্রাধিকারমূলক ক্রয়। আচ্ছা। এর মাধ্যমে একটা দেশ তার দেশীয় শিল্পকে সুরক্ষা দেয়। তখন এই পরিদর্শন আর শুধু প্রতীকী থাকে না, এটা হয়ে যায় একটা বাজার তৈরির সরাসরি পদক্ষেপ। ঠিক। আর এটা শুধু টেসিসকে আর্থিকভাবে লাভবান করবে না, এটা দেশের ভেতরে প্রযুক্তিপণ্য তৈরির একটা ইকোসিস্টেম গড়ে তুলতে সাহায্য করতে পারে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আছে। বলুন। টেসিসের মতো একটা রাষ্ট্রীয় সংস্থা, যারা একসময় ল্যান্ডফোন বানানোর জন্য পরিচিত ছিল, তারা কি আদৌ সিসকো বা হুয়াওয়ের মতো কোম্পানির সাথে মানের দিক থেকে পাল্লা দিতে পারবে? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সরকারি অফিসগুলোতে যদি নিম্নমানের সরঞ্জাম সরবরাহ করা হয়, তাহলে তো পুরো সরকারি নেটওয়ার্কই অচল হয়ে পড়তে পারে। এটা কি একটা বাস্তবসম্মত চিন্তা? এটাই তো সবচেয়ে কঠিন প্রশ্ন, এবং এখানেই আসল বিতর্কটা হয়। মানে, একদিকে দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার জাতীয়তাবাদী চিন্তা, অন্যদিকে সেবার মান নিশ্চিত করার বাস্তববাদী চিন্তা। ঠিক। শুরুতে হয়তো টেসিসের পণ্যের মান অতটা ভালো হবে না, অনেক অভিযোগ আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু এর পেছনের যুক্তিটা হলো, যদি এই নিশ্চিত বাজারটা না দেওয়া হয়, তাহলে তারা কোনোদিনও গবেষণা ও উন্নয়নে যথেষ্ট বিনিয়োগ করতে পারবে না। আর বিনিয়োগ না করলে মানও ভালো হবে না। ঠিক, এটা একটা চক্র। এই সুরক্ষাটা হলো সেই চক্র ভাঙার একটা উপায়। এটা একটা বিশাল বড় জুয়া, বেশিরভাগ দেশেই জুয়ায় হেরে যায়। কিন্তু যারা জেতে, তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে। একদম। তার মানে একদিকে আমরা যেমন বৈশ্বিক প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা নিতে চাইছি, অন্যদিকে নিজেদের পায়ে দাঁড়ানোর একটা চেষ্টাও করতে হচ্ছে। একটা টানাপোড়েন চলছে। সব দেশকেই এই টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হয়। কোনো দেশই চায় না তার জরুরি যোগাযোগ ব্যবস্থা বা ডেটা ম্যানেজমেন্ট পুরোপুরি অন্য দেশের নিয়ন্ত্রণে থাকুক। তা তো বটেই। তাই একদিকে যেমন তারা গুগল, অ্যামাজনের মতো কোম্পানির সেবা নেয়, অন্যদিকে চেষ্টা করে নিজেদের কিছু সক্ষমতা তৈরি করতে। টেসিসের মতো প্রতিষ্ঠানের ভূমিকাটা এখানেই। আচ্ছা। তারা হয়তো বিশ্বের সেরা পণ্য বানাবে না, কিন্তু তারা দেশের জন্য একটা প্ল্যান বি বা বিকল্প ব্যবস্থা হিসেবে কাজ করতে পারে। তাহলে আজকের আলোচনা থেকে সব মিলিয়ে আমরা কি দেখলাম? একদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে এক অবিশ্বাস্য গতির প্রতিযোগিতা চলছে, যা আমাদের জন্য জেমিনির মতো দারুণ সব সুযোগ তৈরি করছে। ঠিক। আবার অন্যদিকে মাইক্রোসফটের বিভ্রাট আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে
যে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর উপর অতিরিক্ত নির্ভরতা কতটা বিপজ্জনক হতে পারে। আর এই বৈশ্বিক প্রেক্ষাপটের মাঝেই টেসিসের মতো দেশীয় প্রতিষ্ঠানে টিকে থাকা লড়াইয়ের একটা আবছা ছবি আমরা দেখতে পাচ্ছি। একদম। আজকের সূত্রগুলো আসলে আমাদের সময়ের একটা মৌলিক দ্বন্দ্বকে তুলে ধরেছে। কি রকম? একদিকে আছে বৈশ্বিক উদ্ভাবনের অবিশ্বাস্য টান, যা আমাদের জীবনকে সহজ থেকে সহজতর করছে। আর অন্যদিকে আছে দেশীয় সক্ষমতা আর আত্মনিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা, যা হয়তো অতটা আকর্ষণীয় নয়, কিন্তু দেশের ভবিষ্যতের জন্য জরুরি। আর এই দুই শক্তির মাঝখানে আমরা ঠিক, আমরা সাধারণ ব্যবহারকারীরা, যারা একদিকে যেমন প্রযুক্তির সুফল ভোগ করছি, তেমনি এর সামান্য ত্রুটিতে অসহায় হয়ে পড়ছি। আমার মনে হয় ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই দুটোর মধ্যে একটা সঠিক ভারসাম্য খুঁজে বের করা। আর এই ভারসাম্য খোঁজার কাজটাও মোটেই সহজ হবে না। তবে আজকের আলোচনাটা আমাদের ভাবনার জন্য একটা দারুণ জায়গা তৈরি করে দিল। শ্রোতাদের জন্য আমরা একটা প্রশ্ন রেখে যেতে চাই। যেখানে গুগল, ওপেনএআই এবং মেটার মতো সংস্থাগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ একরকম নির্ধারণই করে দিচ্ছে, সেখানে বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থার মতো দেশীয় প্রতিষ্ঠানগুলোর আসল ভূমিকা ঠিক কী হতে পারে? তারা কি অতীতের স্মৃতিচিহ্ন হয়েই থেকে যাবে, নাকি বিশ্বব্যাপী এই প্রযুক্তির অগ্রগতির সাথে তাল মিলিয়ে চলার জন্য নিজেদের নতুন করে প্রস্তুত করতে পারবে?